প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, যেটা অবচয় ধাঁচের একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, আমরা এটা নিয়ে ডিসকাস করব। সরলরৈখিক পদ্ধতি, কমল আসমান জায়ের পদ্ধতি, উৎপাদনাত্মক পদ্ধতি। এরপরে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, যেটাকে বলা হয় সাম অফ ইয়ার্স ডিজিট মেথড। তো আমরা এটার ম্যাথগুলো করার আগে আমরা এটার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি যেটা, সে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয়টা কিভাবে নির্ধারণ করা হয়? বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয়টা কিভাবে নির্ধারণ করা হয়? এখানে অবচয়টা নির্ধারণ করা হয় কিভাবে? অবচয়যোগ্য মূল্য ইনটু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সমষ্টি। তাহলে আমরা কি পেলাম? অবচয় ইকুয়াল টু বার্ষিক অবচয় ইকুয়াল টু অবচয়যোগ্য মূল্য ইনটু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সমষ্টি। তো এখানের মধ্যে ফ্যাক্টরগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে এখানে লেখা আছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য কি? অবচয়যোগ্য মূল্য হচ্ছে সম্পত্তির যে প্রাথমিক ক্রয় মূল্য থাকবে, সেই প্রাথমিক ক্রয় মূল্যের সাথে সংস্থাপন ব্যয় যোগ, মজুরি যোগ, আমদানি শুল্ক যোগ, ক্রয় পরিবহন যোগ, ভ্যাট যোগ, আইনি খরচ যেটা সেটা যোগ, অর্থাৎ আনুষঙ্গিক যে খরচগুলো থাকবে খরচগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এবং যদি কোনো ভগ্নাবশেষ মূল্য থাকে, সেই ভগ্নাবশেষ মূল্যটা আমরা কি করব? মাইনাস করব। তাহলে প্রাথমিক ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করব এবং ভগ্নাবশেষ মূল্য মাইনাস করব। তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? অবচয়যোগ্য মূল্য। এরপরে কি দেওয়া আছে? অবশিষ্ট বছর। তাহলে অবশিষ্ট বছর আমরা কিভাবে বের করব? n+1 মাইনাস টি। কি লেখা আছে? n+1 মাইনাস টি। হোয়াট ডু ইউ মিন বাই n? n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার্সের বাংলা কি? নাম্বার অফ ইয়ার্সের বাংলা হচ্ছে আয়ুষ্কাল। হোয়াট ডু ইউ মিন বাই টি? টি মানে টাইম। টাইম মানে কোন বছরে অবচয়টা বের করতে হচ্ছে। যদি আমরা ধরি আমাদের যে ইন্টারেক্টিভ যে প্যানেলটা আছে, এটার আয়ুষ্কাল যদি হয় 7 বছর, তাহলে 7 হচ্ছে এটার জন্য n। আর আমরা বর্তমানে এটা তৃতীয় বছরের মধ্যে আছে, তৃতীয় তিনটা হচ্ছে এটার জন্য টি। টোটাল আয়ুষ্কাল হচ্ছে n। যততম বছরের অবচয়টা বের করব সেটাকে আমরা কি বলবো? টি। ওকে, এরপর হচ্ছে বর্ষ সমষ্টি। সো বর্ষ সমষ্টি ইকুয়াল টু n into n+1 divided by 2. n into n+1 divided by 2. এই ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের অঙ্কটা করব। ওকে, তাহলে আমরা এখন যে পদ্ধতিতে অঙ্ক করব সেটা হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি বা সাম অফ ইয়ার্স ডিজিট মেথড। সাম অফ ইয়ার্স ডিজিট মেথড। ওকে, আমরা 1 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে? 1 নম্বর প্রশ্নটা বললো সাদেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 5 লাখ টাকায় একটি যন্ত্র ক্রয় করে। সম্পত্তিটির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? তাহলে আমরা এখানে যে ফ্যাক্টরগুলো পেলাম, একটা ফ্যাক্টর পেলাম সেটা হচ্ছে মূল্য হচ্ছে কত টাকা? মূল্য হচ্ছে 5 লাখ টাকা। ভগ্নাবশেষ মূল্য কত টাকা দেওয়া আছে? 50,000 টাকা। এরপর আমাদেরকে আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর। কোন বছর অবচয় বের করতে বলছে? তৃতীয় বছর। ওকে, আচ্ছা, তাহলে আমরা যখন অবচয়টা ধার্য করব তাহলে আমাদের হবে অবচয় ইকুয়াল টু, প্রথমে আমরা দেখব কয় টাকার উপর অবচয় ধরবো। এখানে কয় টাকা দেওয়া আছে? 5 লাখ। তাহলে 5 লাখ থেকে যখন 50,000 টাকা যখন চলে যাবে তাহলে কত হবে? 4,50,000। আমরা 4,50,000 টাকার উপর অবচয় ধার্য করব। আচ্ছা, এরপর আমরা যখন
এখানে ফর্মুলাটা কিরকম ছিল, অবচয়যোগ্য মূল্য ইন্টু অবশিষ্ট বছর ডিভাইড বাই বর্ষ সমষ্টি। তো আমরা যখন অবশিষ্ট বছরটা বের করব, তাহলে আমরা অবশিষ্ট বছরটা কীভাবে বের করব? আমরা জানি অবশিষ্ট বছর হচ্ছে n প্লাস 1 মাইনাস টি, n প্লাস 1 মাইনাস টি। তাহলে এখানে n এর মান কত, আয়ুষ্কাল কত, 5 বছর। তাহলে 5 যোগ 1 মাইনাস 3, তাহলে কত হয় 6। 6 থেকে 3 গেলে কত হবে, 6 থেকে 3 গেলে 3। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে বর্ষ সমষ্টি। বর্ষ সমষ্টি, তাহলে বর্ষ সমষ্টিটা আমরা কিভাবে বের করব? বর্ষ সমষ্টি আমরা বের করব n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n এর মান কত, 5। তাহলে 5 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হয় 6, 5 6 30, 30কে যখন 2 দিয়ে ভাগ দিব তাহলে এখানে কত হবে, 15। তাহলে এবার আমরা যদি আমাদের ফিগারে যদি চলে আসি, অবশিষ্ট বছর পাইলাম আমরা 3, আর আমরা বর্ষ সমষ্টি পাইলাম কত, আমরা বর্ষ সমষ্টি পেলাম 15। আমরা যখন জিনিসটা কাটাকাটি করব, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে হবে 30,000। 30,000কে যখন আমরা 3 দিয়ে যখন গুণ দিব, তখন আমাদের আনসার কত হয়ে যাবে, 90,000। তাহলে আমাদের আনসার কত, আমাদের আনসার হচ্ছে 90,000। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে অঙ্কের আমরা আসি, 2 নম্বর অঙ্কে আমরা আসি। ইপিক প্রপার্টিস লিমিটেড। ইপিক প্রপার্টিস লিমিটেড 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় 2 লক্ষ টাকা, নিঃশেষ মূল্য 1 লক্ষ টাকা। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, তৃতীয় বছর শেষে মেশিনটির পুঞ্জীবিত অবচয় কত এবং নিট লিখিত মূল্যের পরিমাণ কত? আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে পুঞ্জীবিত অবচয়টা চেয়েছে এবং কি চেয়েছে, নিট লিখিত মূল্যের পরিমাণ মানে বহিমূল্যের পরিমাণ চেয়েছে তৃতীয় বছর শেষে। ওকে, তাহলে আমরা অঙ্কটা দেখি। সো আমাদেরকে এখানে যেহেতু পুঞ্জীবিত অবচয় বের করতে বলছে, তৃতীয় বছরের পুঞ্জীবিত অবচয়, তার মানে আমাদেরকে প্রথম বছরের অবচয় বের করতে হবে, দ্বিতীয় বছরের অবচয় বের করতে হবে, তৃতীয় বছরের অবচয় বের করতে হবে, এরপর 3টা বছরটা যোগ করতে হবে। আচ্ছা, তো আমরা যদি করি তাহলে প্রথমে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয় ইকুয়াল টু, তাহলে অবচয় ইকুয়াল টু ফর্মুলা কি হবে? অবচয় ইকুয়াল টু ফর্মুলা হবে অবচয়যোগ্য মূল্য ইন্টু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সমষ্টি। তাহলে এখানে প্রথমে দেখতে হবে অবচয়যোগ্য মূল্যটা কত, সেটা দেখতে হবে। আমরা মেশিনটা কিনেছি কত টাকা দিয়ে? 10 লক্ষ টাকা দিয়ে আমরা মেশিনটা কিনেছি। 10 লক্ষ টাকা দিয়ে আমরা মেশিনটা কিনেছি। এরপর মেশিনটার সংস্থাপন ব্যয় কত? মেশিনটার সংস্থাপন ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা। নিঃশেষ মূল্য কত? নিঃশেষ মূল্য হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমরা সংস্থাপন ব্যয় কী করব? সংস্থাপন ব্যয় যোগ করব, আর নিঃশেষ মূল্য কী করব? নিঃশেষ মূল্য মাইনাস করব। তাহলে এখানে হয় 10 লাখ, 10 লাখ সাথে 2 লাখ টাকা যদি যোগ করি 12 লাখ, 12 লাখ থেকে আবার 1 লাখ টাকা যদি চলে যায় তাহলে কত হবে? 11 লাখ। তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য কত? আমাদের অবচয়যোগ্য মূল্য হচ্ছে 11 লক্ষ টাকা। 11 লক্ষ। তো আমরা যখন প্রথম বছরের অবচয় বের করব, প্রথম বছর, সো প্রথম বছর যখন অবচয় বের করব, তাহলে আমরা অবচয়টা কিভাবে বের করব? প্রথম বছরের অবচয়টা আমরা এখানে আগে ফর্মুলাটা লিখি। অবচয়যোগ্য মূল্য ইন্টু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সমষ্টি। ওকে, অবচয়যোগ্য মূল্য ইন্টু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই কি? বর্ষ সমষ্টি।
তাহলে আমরা প্রথম বছরটা বের করব। তাহলে প্রথম বছর যদি আমরা বের করি কয় টাকা, অবচয়যোগ্য মূল্য হচ্ছে 11 লাখ। তাহলে আমি 11 লক্ষ, হ্যাঁ আচ্ছা 11 লক্ষ, আচ্ছা সেটাকে আমরা ভাগ দিব বর্ষ সমষ্টি দিয়ে। তাহলে বর্ষ সমষ্টি আমরা কিভাবে বের করব? আমরা বর্ষ সমষ্টি কিভাবে বের করব? মনে আছে বর্ষ সমষ্টি আমরা কিভাবে বের করব? বর্ষ সমষ্টি আমরা বের করব কিভাবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই 2। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 10 বছর, তাহলে 10, তাহলে 10 যোগ 1, 10 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 10 যোগ 1 ডিভাইড বাই 2, তাহলে ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 55। 10 যোগ 1 ডিভাইডেড বাই 55, তাহলে আমাদের আমাদের বর্ষ সমষ্টিটা সেম থাকবে 55, বর্ষ সমষ্টি সেম থাকবে 55। ওকে, তাহলে আমরা পাইলাম বর্ষ সমষ্টি কত পাইলাম? বর্ষ সমষ্টি পাইলাম আমরা 55। আচ্ছা, এরপর আমরা এবার আমরা যখন অবশিষ্ট বছর বের করব, তাহলে আমরা অবশিষ্ট বছরটা কিভাবে বের করব? আমরা জানি যেটা আমাদের অবশিষ্ট বছর, সে অবশিষ্ট বছর হচ্ছে n প্লাস 1 মাইনাস টি, n প্লাস 1 মাইনাস টি। তাহলে আমরা যখন প্রথম বছরে যাব তাহলে n এর মান হচ্ছে 10, 10 বিয়োগ 1 মাইনাস টি 1, তাহলে প্রথম বছরের জন্য কত হবে? 10। এরপর যখন আমরা দ্বিতীয় বছরে যাব, তার দ্বিতীয় বছর হবে 10 যোগ 1 মাইনাস 2, টি মানে হচ্ছে 2, তাহলে কত হবে? 9। এরপর আমরা যখন তৃতীয় বছরে যাব, তার 10 যোগ 1 মাইনাস 3, 11 থেকে 3 গেলে 8, তাহলে আমরা প্রথম বছরের অবশিষ্ট বছর পাইলাম 10, দ্বিতীয় বছর অবশিষ্ট বছর পাইলাম 9, তৃতীয় বছর অবশিষ্ট বছর পাইলাম 8। তো এখানে যদি জায়গা থাকতো আমি পাশে করে সেগুলো রেখে দিতে পারতাম, আসলে জায়গা না থাকার কারণে এগুলো আলাদা করে ক্যালকুলেশন করে দেখালাম। ওকে, তাহলে এবার আমরা খেয়াল করি, তাহলে আমরা যখন প্রথম বছর যাব, তাহলে প্রথম বছর বর্ষ সমষ্টি কত? 10 গুণ কত হবে? বর্ষ সমষ্টি হচ্ছে 55, বর্ষ সমষ্টি হচ্ছে 55, প্রত্যেকবার আমরা 55ই পাবো, আর অবশিষ্ট বছর হচ্ছে কত? 10। ওকে, তা আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যদি এটা যদি কাটাকাটি করি, তাহলে কত হবে? এখানে 55 দিয়ে যদি 110কে যদি কাটি, তাহলে 2, তাহলে 2 মানে 20,000, 20,000কে যখন আমরা 10 দিয়ে গুণ দিব, তখন এখানে কত হবে? এখানে হবে 2 লাখ। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় বছরে আসব। দ্বিতীয় বছরে যখন আসব, তাহলে যেটা আমাদের 11 লাখ, সে 11 লক্ষকে আমরা 55 দিয়ে ভাগ দিব আর 9 দিয়ে গুণ দিব। তাহলে 55 দিয়ে ভাগ দিলে 20,000, 20,000কে যখন 9 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে? 1,80,000। এরপর আমরা যখন তৃতীয় বছরে যাব, তাহলে তৃতীয় বছরে আবারও 11 লক্ষ, তৃতীয় বছরে হবে 11 লক্ষ ভাগ 55 ডিভাইডেড বাই 8, তাহলে 8 হলে কত হবে? 1,60,000, 1,60,000। এখন প্রথম বছরের অবচয় কত পাইলাম? 2 লাখ। দ্বিতীয় বছর অবচয় কইতে পাইলাম 1,80,000, তৃতীয় বছর অবচয় কইতে পাইলাম 1,60,000। তাহলে সবগুলো যোগ করলে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 5,40,000। তাহলে সুতরাং পুঞ্জীবিত অবচয় কত হবে? সুতরাং পুঞ্জীবিত অবচয় হচ্ছে, এদিকে পাইলাম 2 লাখ, 3,80,000, সেটার সাথে 1,60,000 যোগ করলে 4,80,000, 4,80,000, তারপর হচ্ছে 5,40,000। তাহলে আমরা পুঞ্জীবিত অবচয় কত পাইলাম? 5,40,000। আবার আমাদেরকে বহিমূল্য বের করতে বলছে। আমরা জানি বহিমূল্য কিভাবে বের করা হয়। বহিমূল্য বের করা হয় ক্রয় মূল্য থেকে কি বাদ দিয়ে? ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে। তাহলে এটার ক্রয় মূল্য কয় টাকা ছিল? ক্রয় মূল্য ছিল 12 লাখ। এখানে খেয়াল করতে হবে, অবচয়যোগ্য মূল্য হচ্ছে 11 লাখ, কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 12 লাখ। স্টুডেন্ট এই জায়গায় এসে ভুল করে ফেলে। অবচয়যোগ্য মূল্য হচ্ছে 11 লক্ষ, কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 12 লক্ষ। তাহলে আমি 12 লক্ষ থেকে মাইনাস করব। সো 12 লক্ষ থেকে যখন 5,40,000 টাকা যখন মাইনাস করব, তাহলে আমাদের বহিমূল্য হয়ে যাবে কত? 6,60,000।
সো আমাদের আনসার হচ্ছে পুঞ্জীবিত অবচয় 5,40,000 আর আমাদের বহিমূল্য হচ্ছে 6,60,000। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। আমরা এরপর 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্ক যেটা, সেটা হচ্ছে শরীফ কোম্পানি 1,25,000 টাকা একটা মেশিন ক্রয় করে সম্পত্তির আনুমানিক ভগ্নাংশ মূল্য 15,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর হলে ভার আরোপিত বর্ষ পদ্ধতিতে পঞ্চম বছরের অবচয় কত? তাহলে এখানে ভার আরোপিত বর্ষ পদ্ধতি বলা হচ্ছে, যেটা হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। ওকে, তা আমরা তাহলে অঙ্কটা একটু দেখি। সো অবচয় ইকুয়াল টু অবচয় যোগ্য মূল্য ইন্টু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সমষ্টি। ওকে, আমরা যখন বর্ষ সমষ্টি বের করব, তাহলে বর্ষ সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এখানে n এর মান কত? 10। তাহলে 10 যোগ 1 ডিভাইড বাই 2, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 55। তাহলে বর্ষ সমষ্টি আমরা কত পেলাম? 55। এরপর আমরা অবশিষ্ট বছরটা বের করব। তাহলে অবশিষ্ট বছর হচ্ছে n প্লাস 1 মাইনাস t। তাহলে n এর মান কত? n এর মান 10 যোগ 1 t, t এর মান কত? 5। তাহলে কত হবে? 6। তাহলে আমরা বর্ষ সমষ্টি পেলাম 55 আর অবশিষ্ট বছর পেলাম 6। তাহলে অবচয়যোগ্য মূল্য কত? এই যে 1,25,000 থেকে 15,000 টাকা চলে গেলে 1,10,000। আর অবশিষ্ট বছর পাইলাম 6, এখানে পাইলাম 55। এবার আমরা কাটাকাটি করি, এটাতে এটা কাটলে হবে 2,000। 2,000কে যখন আমি 6 দিয়ে যখন গুণ দিব, তখন আনসার আমাদের হয়ে যাবে কত? 12,000। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 12,000 টাকা। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি। খরচ পাবলিকেশন 5 লাখ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে, মেশিনটির পরিবহন খরচ 2 লক্ষ টাকা, আমদানি শুল্ক 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য ধার্য করা হয় 80,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 8 বছর, দ্বিতীয় বছর শেষে মেশিনটি 3,50,000 টাকায় বিক্রি করা হলে লাভ ক্ষতির পরিমাণ কত? তাহলে এক্ষেত্রে খেয়াল করতে হবে, লাভ ক্ষতি বের করতে হয় সবসময় বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের তুলনা করে। তাহলে আমাদেরকে বহিমূল্য বের করতে হবে। বহিমূল্য যদি বের করতে হয়, তার আগে আমাদেরকে পুঞ্জীবিত অবচয়টা বের করে নিতে হবে। তাহলে দ্বিতীয় বছর বলছে, তাহলে আমাদেরকে 2 বছরের অবচয়টা বের করে নিতে হবে। যেহেতু 2 বছরের অবচয় বের করে নিতে হবে, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা বর্ষ সমষ্টির মানটা বের করে ফেলি। আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে অবচয় ইকুয়াল টু অবচয়যোগ্য মূল্য ইন্টু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সমষ্টি। অবচয়যোগ্য মূল্য ইন্টু অবশিষ্ট বছর ডিভাইড বাই বর্ষ সমষ্টি। তা আমরা যখন বর্ষ সমষ্টির মান বের করে নিব, তা আমরা যখন বর্ষ সমষ্টির মান বের করে নিব, তাহলে বর্ষ সমষ্টির মানটা কীরকম হবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে n এর মান এই যে 8 বছর বলে দিয়েছে, এখানে আয়ুষ্কাল হচ্ছে 8 বছর, এই আয়ুষ্কাল 8 বছর। তাহলে n এর মান হচ্ছে 8। তাহলে 8 যোগ 1 ডিভাইড বাই 2, তার 9 8 9 72। 72কে যদি 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 36। 72কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে? 36। ওকে, তাহলে আমরা বর্ষ সমষ্টির মান কত পেলাম? বর্ষ সমষ্টির মান আমরা পেলাম 36। আচ্ছা, বর্ষ সমষ্টির মান আমরা পেলাম 36। ওকে, এখন আমরা অবশিষ্ট বছরের মান বের করব। অবশিষ্ট বছর, সো যখন আমরা অবশিষ্ট বছরে যাব, তাহলে অবশিষ্ট বছর হচ্ছে n প্লাস 1 মাইনাস t। তাহলে এখানে n হচ্ছে 8 যোগ 1 প্রথম বছর। যখন আমরা প্রথম বছরে যাব, তাহলে প্রথম বছরে 8 যোগ 1, তাহলে t এর মান হবে 1। 9 থেকে 8, 9 থেকে 1 গেলে কত হবে? 8। এরপর যখন আমরা দ্বিতীয় বছরে যাব, তার দ্বিতীয় বছর হচ্ছে
8 যোগ 1 মাইনাস 2, তাহলে কত হবে 7। তাহলে আমরা প্রথম অবশিষ্ট বছর পেলাম, প্রথম বছরে 8, দ্বিতীয় বছরে পেলাম কত 7। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করলাম, আমরা বর্ষ সমষ্টিটা বের করলাম এবং অবশিষ্ট বছরটা বের করলাম, বর্ষ সমষ্টি বের করলাম এবং অবশিষ্ট বছর বের করলাম। এখন আমরা আমাদের অঙ্কে চলে আসি। আমরা যখন প্রথম বছরের অবচয় বের করব, তাহলে অবচয়যোগ্য মূল্য কত হবে সেটা আমরা একটু দেখি। মেশিনটা ক্রয় করা হয়েছে 5 লাখ টাকা দিয়ে, মেশিনটা পরিবহন খরচ 2 লাখ, আমদানি শুল্ক 1 লাখ, তাহলে 5 লাখ, 7 লাখ, 8 লাখ, সেখান থেকে যখন 80,000 টাকা মাইনাস করব, ভগ্নাবশেষযোগ্য মূল্য যখন মাইনাস করব, তাহলে কত হবে 7,20,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব অবচয়যোগ্য মূল্য লিখব 7,20,000 টাকা। আর আমরা বর্ষ সমষ্টি কত পাইছিলাম 36, প্রথম বছরের অবশিষ্ট বছর কত পাইছিলাম 8। তা আমরা যখন ক্যালকুলেশন করব 36 দিয়ে যদি আমি 72কে গুণ দিই তাহলে 2, তাহলে এখানে কত হচ্ছে 20,000, 20,000 এখানে, হ্যাঁ 20,000কে যখন আমি 8 দিয়ে গুণ দিব তাহলে কত হবে 8 দুগুণ 16, 1,60,000। তাহলে আমাদের এখানে কত আসবে, আমাদের এখানে আসবে 1,60,000। প্রথম বছরের অবচয় হচ্ছে 1,60,000। এবার আমরা দ্বিতীয় বছরে আসি। দ্বিতীয় বছরে যখন আসবো আবারও 7,20,000, 7,20,000 গুণ 7, অবশিষ্ট বছর দ্বিতীয় বছর 7 ছিল, এখানে 36। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব সেম, এখানে হবে 20,000, তো 20কে 7 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে এখানে হবে 1,40,000। তাহলে এবার আমরা দেখি, প্রথম বছরের অবচয় পাইলাম 1,60,000, দ্বিতীয় বছর অবচয় পাইলাম 1,40,000। সুতরাং পুঞ্জীবিত অবচয়, তাহলে পুঞ্জীবিত অবচয় কত টাকা হয় 3 লাখ টাকা, পুঞ্জীবিত অবচয় 3 লক্ষ টাকা। এবার আমরা বহিমূল্যটা বের করব। সুতরাং বহিমূল্য, তাহলে আমরা বহিমূল্যটা বের করতেছি। আমরা জানি বহিমূল্য কিভাবে বের করা হয়, বহিমূল্য বের করা হয় ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে। ক্রয় মূল্য কত 8 লক্ষ টাকা, নট 7,20,000 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 8 লাখ টাকা, 7,20,000 টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তাহলে ক্রয় মূল্য 8 লাখ থেকে এখান যদি পুঞ্জীবিত অবচয় 3 লাখ টাকা যদি মাইনাস করি তাহলে এখানে কত হবে 5 লাখ। তাহলে আমরা বহিমূল্য কত পাইলাম 5 লাখ টাকা পাইলাম। ওকে, বহিমূল্য আমরা পাইলাম 5 লাখ টাকাতে। এই যে আমরা 5 লাখ টাকা পেলাম, এই 5 লাখ টাকার জিনিস আমরা কত টাকা বিক্রি করছি 3,50,000 টাকা বিক্রি করছি। 5 লাখ টাকার জিনিস যখন 3,50,000 টাকা বিক্রি করবো, আমি কমে বিক্রি করছি, যেহেতু কমে বিক্রি করছি আমার লস হয়েছে। কত টাকা লস হয়েছে 1.5 লক্ষ টাকা আমার লস হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে যে অঙ্কগুলো আসবে তোমরা ইনশাল্লাহ পারবা। আমরা অবচয় শিখলাম, পুঞ্জীবিত অবচয় শিখলাম, বহিমূল্য নির্ণয় করা শিখলাম, লাভ ক্ষতি কীভাবে বের করতে হয় সেটাও শিখলাম। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।